কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে অতিথি রয়েছেন আফসানা কিশোর এবং রয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের জন্য একটা আ ঐতিহাসিক দিন আমি বলব না। বলব যে একটা অদ্ভুত কিমাকার একটি দিন। আপনারা জানেন এরই মধ্যে যে গোপালগঞ্জে একদিকে গণহত্যা চলছে, অন্যদিকে জামায়াতে ইসলামী আজকে ঢাকায় এক বিরাট সমাবেশ করছে এবং সেই সমাবেশের জন্য আবার সরকার তাদেরকে ৮ টি ট্রেন বরাদ্দ দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। যদিও আমি ২-১ টি জায়গায় দেখছিলাম যে তারা নাকি এটির জন্য সরকারকে আ ভাড়া দিয়েছে আরকি। যাই হোক এখন সেটি ভিন্ন কথা। কিন্তু এটি নজিরবিহীন। এটি কখনো বাংলাদেশে দেখা যায়নি। কিন্তু আমি যে বিষয়টি আজকে আনতে চাচ্ছি যেটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে সেই অর্থে আসছে না যে গোপালগঞ্জে কি হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও দেখছি। কিন্তু আ সেগুলির সত্য মিথ্যা কোনটিই এই সরকার বলছে না। আ সেখানে কি ঘটছে তাজুল ইমাম আপনার আমাদেরকে যদি একটু ধারণা দিতেন, আমি জানি আপনার কাছে অনেক রকম তথ্য এই সংক্রান্ত আছে। গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা সংক্ষিপ্ত বিবরণ তো আমরা জানি কি ঘটেছে। এখন সরকার এবং সরকার পক্ষ, আমি মনে করি একটাই পক্ষ, হ্যাঁ, গোপালগঞ্জের মানুষ ওখানে রুখে দাঁড়িয়েছিল গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্য। গোপালগঞ্জের মান সম্ভ্রম, গোপালগঞ্জের ভালোবাসা, গোপালগঞ্জের দেশপ্রেম সবকিছুকে আমি তুলনা করতে পারি একটি ক্ষুদ্র বাংলাদেশের, যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে অর্জন করেছিলাম, সেই বাংলাদেশের একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গোপালগঞ্জ। এখানে হিন্দু, খ্রিস্টান, নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান এরা সবাই পাশাপাশি সহাবস্থান করেন এবং তাদের মধ্যে সম্প্রীতি রয়েছে। এবং যখনই এটা গোপালগঞ্জের মান সম্ভ্রমের ব্যাপার হয়েছে তখন আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসছেন, সেটা কোনো রাজনৈতিক সমঝোতার ভেতর দিয়ে নয়, গোপালগঞ্জবাসী হিসেবে। এবং তারা কিন্তু শান্তিপূর্ণ ছিলেন যতক্ষণ পর্যন্ত না এই অশ্লীল অসভ্য ইতর এনসিপির নেতৃবৃন্দ মাইকের মধ্যে গালিগালাজ শুরু করেছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল বঙ্গবন্ধুকে নিয়ে, মুজিববাদ নিয়ে। এরা যখন এরকম গালিগালাজ করছিল তখন জনগণ তেড়ে আসে এবং তারা পালিয়ে যায়। যেহেতু তাদের সবাই কোনো লোকজন ছিল না, খালি চেয়ার পড়েছিল, ক্রুদ্ধ জনতা চেয়ারগুলো ভাঙচুর করে এবং বিপদ বুঝে তারা কেটে পড়ে। এটা তো আমরা সবাই জানি কিভাবে কেটে পড়েছে, সেটাও আমরা দেখেছি। আমার কাছে স্টিল ছবি আছে, সম্ভবত সুলতানা তোমার কাছেও আছে, তুমিও দেখাতে পারো সেগুলো, পালিয়ে যাওয়ার দৃশ্যগুলো। তারা পালিয়ে যায় এবং এই যে পালিয়ে যাওয়া, তারা প্রস্তুতি নিয়ে এসেছিল মিলিটারি, পুলিশ, বিজিবি সবকিছুকে নিয়ে, র্যাব সবকিছুকে নিয়ে এসেছিল তারা। কিন্তু জনগণের তোপের মুখে, তাড়ার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন তাদের সে অপমানের প্রতিশোধ নিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ। আমরা দেখেছি, আমি ছবি দেখলাম, নৌবাহিনী গিয়ে এই ক্ষুদ্র নদী বেষ্টিত এই জেলাটাকে ওরা ঘিরে নদী বেষ্টিত ইয়েটাকে ওরা গানবোট নিয়ে ঘিরে ফেলেছে। মধুমতি নদীতে ওরা ঢুকিয়ে দিয়েছে গানবোট, মরাশোতা একটা নদী, এবং সেইখানে নদী কাউকে পার হতে দিচ্ছে না, হাসপাতালে কাউকে চিকিৎসা দিতে দিচ্ছে না, ডাক্তারদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। এইসব আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আরো ডিস্টার্বিং ছবি দেখেছি আমি, লুকিয়ে একজন ভিডিও করেছে, বোঝা যায় গলির ভেতরে লাশ পড়ে আছে এবং কিছু মানুষ লাশগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই ভিডিওটা আমি দেখেছি। এখন মিলিটারিরা কি করেছে আমরা দেখেছি, রাস্তার মাঝখানে গলার মধ্যে বুটের পাড়া দিয়ে একটা মানুষকে হত্যা করছে, ঠিক যেভাবে জর্জ ফ্লয়েডকে আমেরিকায় হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে একইভাবে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশের নাগরিকের গলায় পাড়া দিয়ে একটি তরুণকে হত্যা করলো। পুলিশ ধরে নিয়ে গিয়ে
একটি 20 বছরের তরুণকে গুলি করে হত্যা করলো। নিমেষের মধ্যে দেখলাম পুরোটাই এক ভিডিও ফ্রেমের মধ্যেই রয়েছে। লাশ হয়ে গেল ছেলেটা, তার লাশটাকে নিয়ে ভ্যান রিক্সা করে পেরিয়ে গেল। আরো লাশের ছবি আসছে, আরো ভিডিও আসছে। ইন্টারনেট বন্ধ করে রাখলেও মানুষ তো ভিডিও করতে পারে, এবং সেই ভিডিও যেই মাত্র ইন্টারনেট খুলে যাবে সেগুলো ফ্লাডেড হয়ে যাবে সব জায়গায়। কারণ গোপালগঞ্জবাসী কিন্তু তৈরি ছিল, কি হিসাবে তৈরি ছিল, যে অ্যাট্রোসিটি হবে, তারা ভিডিও করবে, ডকুমেন্টেশন করবে, এবং করেছে। অজস্র শত শত মানুষের হাতে ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরার মধ্যে আমরা ডায়লগ শুনেছি মিলিটারি অর্ডার দিচ্ছে, এই গুলি কর বাইঞ্চোদ, গুলি করতে পারিস না কেন? বলতেছে স্যার করতেছি গুলি, বলে ঠাস 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 করে ইয়েতে রাস্তার দূরে জনতার উপরে গুলি করছে। একদম পেছন থেকে ভিডিও হয়েছে। এই ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি। জানি না ইন্টারনেটে কতদিন এগুলো রাখবে, বাংলাদেশ থেকে হয়তো এই কমপ্লেন এগুলাকে বন্ধ করা হবে। এই কিন্তু ভিডিও এগুলোকে এই এই ভিডিও সহ আমি দেখছিলাম যে আন্তর্জাতিক মানে জাতিসংঘে একটি আবেদন দেওয়া হয়েছে গণহত্যার জন্য। আমি সেটি দেখাবো, হ্যাঁ, কিন্তু সেটি আমি দেখাবো, সেটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে আমি আরেকটি ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। আহ আমি একটু দেখাতে চাই এটি, তারপর আমি আলোচনাটা, কারণ আর্মি যেভাবে করে মানুষকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানে মানে এক একটি ছবি খুবই লোমহর্ষক, এটি দেখা যায় না। তো তারা কেন এই কাজটি করছে এটি আমি লোচনের কাছে প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে তার আগে আমি এই ভিডিওটা একটু দেখিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারা এরা? দেখা যাচ্ছে না, এদিকে দেখা আমিকে যাচ্ছে না। জঙ্গি জঙ্গি ঘোষণা স্লোগান দিচ্ছে হ্যাঁ, আফসানা কিশোর লোচন। এটা তো দুঃখের সাথে বলতে হয় সুলতানা, যে এরা আমার দেশেরই মানুষ, কিন্তু এরা ডিরেইলড হয়ে যাওয়া মানুষ, নিজেরা তারা স্লোগান দিচ্ছে জঙ্গি জঙ্গি। আপনি যদি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ধারাবাহিকতা অনুসরণ করেন তাহলে দেখবেন যে এই জিনিসটা প্রত্যাশিত। 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মির মানুষেরা, তারা যেসব লোকজন এনার্কি করেছে, জুলাইতে এনার্কি করেছে, নাহিদদেরকে কাঁধে তুলে তারা উল্লাস করছে। পরবর্তীতে ব্লগার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জসিমউদ্দিন রাহমানি, ঠিক আছে, আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, তাকে তারা শুধু মুক্তিই দেয়নি, তাকে তারা সসম্মানে নিরাপত্তা দিয়ে সে যেন বক্তব্য দিতে পারে সেই ব্যবস্থা করেছে। এবং 5ই আগস্টের পর থেকে এবং 5ই আগস্টের আগেও কিন্তু আমরা অনবরত আইএস এর পতাকা এবং অন্যান্য পতাকা, যেগুলো আমরা বলি যে জঙ্গি সংশ্লিষ্ট, এক্সট্রিমিস্ট সংশ্লিষ্ট, সেসব পতাকা কিন্তু আমরা অনবরত দেখতে পেয়েছি। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এ ধরনের অবস্থার কারণ কি, গোপালগঞ্জে যেটা হচ্ছে সে ধরনের অবস্থার কারণ কি, আর্মি কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন আমি এটা প্রত্যেকবারই বলি আপনার সাথে, এটা নিয়ে আমার মাঝে মধ্যে একটু কথাবার্তাও হয়েছে, যে কালার রেভলিউশনের পরে, কালার রেভলিউশনটা বাংলাদেশে যেটা হয়েছে এটাকে নানা সুন্দর সুন্দর নামে অভিহিত করা হচ্ছে, মনসুন রাইজিং, বর্ষা বিপ্লব, জুলাই বিপ্লব, এরকম নানা শব্দ বলা হচ্ছে। তো কালার রেভলিউশনের সময় যখন দেশীয় দোসররা এটার সাথে যুক্ত হয়, আপনি অন্যান্য দেশেও দেখবেন যে মার্সেনারি বাহিনী হিসেবে কিন্তু আর্মি যুক্ত হয়, আমাদের দেশের আর্মিও কিন্তু যুক্ত হয়েছে। এখন আর্মি যুক্ত হয়েছে, আর্মিদের যে কাজ ছিল এবং ইউনুসের যে কাজ ছিল, তাদের পেছনে তো ইনভেস্ট করেছে বিদেশি শক্তি। সেই ইনভেস্টমেন্টটা তো তাদের তুলে নিতে হবে। সেই ইনভেস্টমেন্ট তুলে নিতে হলে গৃহযুদ্ধ লাগানো অনিবার্য। 11 মাসে আমাদের সহনশীলতার কারণে, আমাদের দেশের মানুষ যেহেতু সহনশীল, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, আমাদের দুই পক্ষ মানুষই যেহেতু সহনশীল, এত ধরনের নিপীড়নের পরেও কিন্তু আমাদের বৃহত্তর রাজনৈতিক দল তারা কি করেনি, প্রতিরোধ গড়ে তোলেনি। যেই কারণে কিন্তু বাংলাদেশ সৌভাগ্যক্রমে বলি বা আল্লাহর রহমতে বলি বা মানুষের সহায়তায় বলি বা প্রকৃতির কারণে বলি, তারা কিন্তু এখনো গৃহযুদ্ধে প্রবেশ করেনি। আপনি যদি কালার রেভলিউশনের ইতিহাসগুলো দেখেন, ইউক্রেনে যেমন কালার রেভলিউশনের, যেটা অরেঞ্জ রেভলিউশন আমরা ইউক্রেনে জানি, ময়দান বিদ্রোহের কিন্তু 1 বছর পরেই সেখানে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে
এবং আমাদের আর্মি সেই কাজটা করার জন্য চারদিক থেকে গোপালগঞ্জকে অবরুদ্ধ করে রেখেছে। কারণ একটা দেশের একটা অংশের জনপদ যখন অবরুদ্ধ থাকে, তারা যখন দমন, নিপীড়ন এবং বিভিন্ন প্রাসঙ্গিক জিনিস, আমরা যেটাকে বলছি মৌলিক চাহিদা, সেগুলোর সরবরাহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন আপনি কি করবেন? তখন আপনি তাদেরকে বিচ্ছিন্নতাবাদী উপাধি দিবেন, এবং বিচ্ছিন্নতাবাদী উপাধি দিলে আপনি তার উপরে কি করতে পারবেন? হামলা করতে পারবেন। এই হামলা করার গ্রাউন্ডটা এই কারণে এভাবে সেনাবাহিনী তৈরি করছে। এবং আপনি খবরের যে কাগজটা দেখালেন প্রথম আলোর, আপনি খবরের প্রথম আলো এবং ডেইলি স্টার আপনি যদি পড়েন, এবং আপনি নিজে সাংবাদিকতার একজন স্টুডেন্ট, আপনি দেখবেন সাংবাদিকতার যে প্রথম নর্ম আমরা শিখি, দুটো বাস ট্রাক যদি মুখোমুখি সংঘর্ষ, আমরা বলি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কোন বাসের কারণে কে মারা গেছে, কোন ট্রাকের কারণে কে মারা গেছে, সেটা কিন্তু আমরা উল্লেখ করি না। ঠিক আছে, এখানে দেখেন বলছে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। এনসিপি কারো গায়ে কি আপনি সুলতানা একটা আঁচড় দেখতে পেয়েছেন? কোনো আঁচড় দেখতে পেয়েছেন? আপনার কি এই খবরটা পড়ে মনে হচ্ছে যে এনসিপির 4 জন নিহত হয়েছে? আপনার কি মনে হচ্ছে না? জি সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে আপনার কি মনে হচ্ছে? জি এই না, এখন আপনি যদি সেটি বলেন যে এটি তো কোনোভাবে সাংবাদিকতা হয়নি, তাই না? এটা তো ফেব্রিকেটেড। আমরা এটি নিয়ে গতকাল অনেক আলোচনা করেছি যে তারা শুরু থেকেই তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এটি তো আমি একটি অনুসন্ধানী প্রতিবেদন এ সংক্রান্ত করেছি। ফলে সেটিরই ধারাবাহিকতা তারা করছে, যে কারণে বাংলাদেশের মিডিয়াগুলোতে এখন গোপালগঞ্জে যা হচ্ছে সেটির ব্যাপারে আপনি কোনো খবর পাবেন না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই মানুষকে হত্যা করা হচ্ছে, টার্গেটেড কিলিং হচ্ছে, সেই খবরগুলি আপনি পাবেন না। ফলে এটি একটি সত্যি খুবই একটা দুর্বিষহ সময় পার হচ্ছে, এবং এই পরিস্থিতিতেই বলা হচ্ছে বাংলাদেশে একটি এথনিক ক্লিনজিং হচ্ছে। আমরা এটাকে এথনিক ক্লিনজিং বলছি না সুলতান, আমরা এটাকে পলিটিক্যাল জেনোসাইড সত্যিকার অর্থে বলছি। কারণ আপনি একটা পলিটিক্যাল পার্টিকে বা একটা আদর্শকে টার্গেট করে আপনি এই ক্লিনজিংটা, এই হত্যাটা চালাচ্ছেন। এটা পলিটিক্যাল জেনোসাইডের সকল রকমের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। অনেকে বিজ্ঞ মানুষজন এটাকে গণহত্যা বলতে চাচ্ছেন না, আমরা এটা বলছি যে এটা গণহত্যা এবং এটা পলিটিক্যাল জেনোসাইড। এবং আমি সুলতান, আপনি অনুমতি দিলে গোপালগঞ্জ থেকে আমাকে একজন ইনবক্সে যা লিখে পাঠিয়েছে তা আমি আপনাকে ছোট্ট একটা জিনিস পড়ে শোনাতে পারি, আপনি প্লিজ যদি অনুমতি দেন। প্লিজ প্লিজ। তিনি লিখেছেন, আপু, আমি গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাগদি, গোয়ালা এবং দিগনগরের এই 3 ইউনিয়নের যে কোনো একটি ইউপির বাসিন্দা। স্পেসিফিক করে মেনশন করলাম না, নিরাপত্তার খাতিরে আমার ইউনিয়ন। প্রসঙ্গে আসি আপু, আর সেটা হলো মুকসুদপুর গোহালা ইউনিয়ন থেকে আর্মি আজকে রাতে 3 জনকে ধরেছে সন্ধ্যা 8টায়। 3টা ছেলে এবার এসএসসি পাশ করেছে। তাদের অপরাধ, তারা রাস্তায় মোবাইল হাতে পাবজি গেম খেলছিল, তাও নিজের বাসার সামনে। ওইখানে এসে আর্মি ধরে নিয়ে গেছে তাদের কোনো কারণ ছাড়া। রাগদি ইউনিয়নে এখনো কোনো গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি, তবে দিকনগর ইউপি থেকে শুনলাম একজন চা দোকানদার আর 2 জন আওয়ামী লীগ ওয়ার্ড নেতাকে ধরেছে আর্মি। আর্মি এসেই প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করে, পরে বুট দিয়ে লাথি মারতে মারতে ওদের জিপে তুলে নিয়ে যাচ্ছে। আপা, আমি এই 3 ইউনিয়নের যে কোনো এক ইউনিয়নের একটি নির্জন স্থানে আছি যেখানে কোনো পাকা রাস্তা নেই। আপা, এর শেষ কোথায় আমরা জানি না, তবে নিরপরাধ মানুষদের কেন আর্মি ধরছে সেটা বুঝতে পারছি না আপা। জি এই হচ্ছে গিয়ে অবস্থা। এরকম তথ্য আমরা অল্টারনেটিভ ওয়েতে পাচ্ছি আমাদের ইনবক্সে। মানুষজন বিলে ডুবে আছে, কারণ কোস্টগার্ড নামানো হয়েছে, আপনি নিজেই দেখিয়েছেন। তারা কোনোভাবেই যেন কেউ কোনো দিক থেকে অতিক্রম করতে না পারে, তারা সেই ব্যবস্থা করেছে। রাস্তা তো তারা অনেক আগেই কারফিউ দিয়ে বন্ধ করে রেখেছে। এই হচ্ছে গোপালগঞ্জের এই মুহূর্তের অবস্থা। তো এই পরিস্থিতিটা তাজুল ভাই, এই যে যারা তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি স্লোগান দিচ্ছে, আমার তো মনে পড়ছে যে যখন গত বছর 16ই জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হলো, অনেকে ভাবলো এটি বোধহয় তারা স্যাটায়ার করে বলছে, তাই না? নানান রকম ব্যাখ্যা দেওয়া হলো, কিন্তু আজকে তো আমরা দেখছি যে আসলেই তারা রাজাকারের উত্তরসূরি, তাই না? তো এরকম আজকে যারা বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, তারা আসলেই জঙ্গি কিনা আপনার কি মনে হচ্ছে? এরা কথা হচ্ছে যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি ডাকাত, আমি চোর, আমি জঙ্গি, তাতে সে তো স্বীকার করছে, আত্মস্বীকৃত। আত্মস্বীকৃত লোককে বরং আমি কিছু ক্রেডিট দেব যে হ্যাঁ সত্যি কথা বলছে, সে জঙ্গি। আমার করুণা হয় এই দুর্গন্ধ বামদের প্রতি, যারা এত কিছু সুশীল এবং বাম সবকিছু দেখার পরে বলছে না না এটা ঠিক নয়, ওদেরও অধিকার আছে।
ওদেরও অধিকার আছে এই বাংলাদেশে জঙ্গিপনা করার, হোলি আর্টিজান করার, গোটা দেশ জুড়ে বোমা মারার। আর আজকে আমি একটা ছবি এঁকেছিলাম, ছবিটা আমি একটু দেখাতে চাই, আপত্তি কিছু না। এটা একটা কার্টুন, এই যে দেখো, এই দেখা যাচ্ছে কিনা, আপনি কি আমাকে পাঠিয়ে দিতে পারেন? এই ছবিটা আপনি আগে এঁকেছেন, আপনি একটু আমাকে পাঠিয়ে দেন, আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা ছবি যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপরে একটা মানে বহু ফনা বিশিষ্ট নাগ আক্রমণ করছে। এই ছবিটা আমি কেন এঁকেছি? সাপ কিন্তু একটাই, সাপ যেটা মূল যে ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিরুদ্ধে, সে একটাই, সেই পরাশক্তি, কিন্তু তার অনেকগুলো ফনা। একটা ফনা হচ্ছেন ডক্টর ইউনূস, আরেকটা ফনা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা ফনা হচ্ছে এনসিপি নামে নতুন যে দল করা হয়েছে, আরেক ফনা হচ্ছে গিয়ে জামাত, বিএনপি, রাজাকার, এদের সম্মিলিত গোষ্ঠী, আরেক ফনা হচ্ছে গিয়ে জঙ্গি, যারা আজকে জঙ্গি জঙ্গি করছে। এই সব ফনার একটাই বডি, সবগুলোর একটাই লিঙ্ক, সেটা হচ্ছে পরাশক্তির যারা ডিপ স্টেট, এই ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশের বিরুদ্ধে 25 বছর ধরে এই প্ল্যান বাস্তবায়ন করেছে, এরাই আছে সেই শক্তি, যারা টাকা ঢেলেছে এবং যাদের টাকা খেয়ে আজকে আমার দেশের মিলিটারি, আমার দেশের সামরিক বাহিনী, যেটা দেশকে রক্ষা করার কথা, জনগণকে রক্ষা করার কথা, তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক একই রকম 1971-এর পাকিস্তানি মিলিটারিদের মতো অশ্রাব্য গালিগালাজ করছে, মারধর করছে, ঘরে ঢুকে মেয়েদেরকে লাঞ্ছনা করেছে এবং তরুণ তরুণীদেরকে ধরে মারপিট করেছে। আমার কাছে ভিডিও আছে, আমি জানি না তোমার শো অ্যালাউ করে কিনা, আমি ভিডিওটা প্লে করে দেখাতে পারি। চোখ বন্ধ করে হাত পা বেঁধে, একটা মানুষকে চোখ বন্ধ করে হাত বেঁধে পা বেঁধে, তারপরে 4-5 জন মিলিটারি, কারণ পোশাক তো মিলিটারির, বুট জুতা মিলিটারির, মোটা মোটা লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে এবং পিটাতে পেটাতে মেরেই ফেলেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই যে নির্মম অত্যাচার, এটা পাকিস্তানি মিলিটারিরা করত, আলবদর রাজাকাররা করত। আজকে যখন সেই পাকিস্তানি মিলিটারির মানসিকতা নিয়ে আমার দেশের নাগরিকের ট্যাক্স পেয়ারদের পয়সায় বেতনভুক কর্মচারী এই মিলিটারি নিজেদের শপথ ভুলে গিয়ে কাপুরুষের মতো, কাওয়ার্ডের মতো জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মিথ্যা কথা বলছে যে ওরা গুলি করেছে। একটা লোক কোনো গুলি করেনি। ইট পাটকেল মেরেছে, হ্যাঁ ইট পাটকেল মেরেছে। ইট পাটকেল তো সব সময় রাস্তায় মারে, সব সময় তো আপনারা ওখানে গিয়েছেন কেন? কেন গিয়েছেন আপনারা? এনসিপি কে রাজনৈতিক দল, তাহলে তাদের ক্রেডিবিলিটি অনুযায়ী তারা মিটিং করবে অথবা করবে না, চলে আসবে। তারা তো অন্য সব জায়গায় মিটিং করছে, তারা এখানে কেন এত বড় বাহিনী নিয়ে যেতে হলো? আজকে যদি আমি গণভবনে, আমি যদি যমুনা ভবনে ঢুকতে যাই ডক্টর ইউনূসের সঙ্গে কোনো শান্তি চুক্তি বা কথা বলতে, আমি কি পারবো লোচন, আমি কি পারবো একটা পিস্তল নিয়ে ঢুকতে? একটা ছুরি নিয়ে আমাকে ঢুকতে দেবে? কেন দেবে না? কারণ একটা ছুরি থাকা, একটা পিস্তল পকেটে থাকা মানে আমি একটা বিপজ্জনক লোক, আমি হার্ম করতে পারি। তাহলে গোপালগঞ্জে যেতে যে এই যে আর্মি কনভয় নিয়ে গিয়েছেন আপনারা, সাচ এ কাওয়ার্ড। এই দেশের জন্য কোথাও কোনো যুদ্ধ করতে পারেন এই অপদার্থ মিলিটারি আজকে জনগণের উপরে তাদের শক্তি প্রয়োগ করছে, যেখানে শুধু লাঠি সোটা ইট পাটকেল যাদের হাতে, দেশের সাধারণ জনগণ তাদেরকে ধ্বংস করছে, তাদেরকে নির্মম ভাবে চারদিক থেকে নদী বেষ্টিত করে তাদেরকে কলে পড়া ইঁদুরের মতো তাদেরকে হত্যা করছে, তাদেরকে মারছে। এবং আমার ধারণা তারা একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে নিষ্ঠুরতার, যেটা দেখে শিউরে উঠবে গোটা বাংলাদেশের মানুষ এবং আর কখনো এই এনসিপি বা ইউনূসের এই দখলদার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না, অথবা এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আর দাঁড়াবার সাহস পাবে না, এরকম একটা এক্সাম্পল সৃষ্টি করতে চাচ্ছে। এই কাপুরুষ মিলিটারিদেরকে আমি বলছি কাওয়ার্ড, কাপুরুষ। আপনাদের বলছি পাকিস্তানি মিলিটারিরা
আপনাদেরকে ট্রেনিং দিয়েছে, আপনাদের ওস্তাদরা 93,000 ওস্তাদ এই দেশের মাটিতে সারেন্ডার করেছে। এই কুষ্টিয়া, এই যশোর, এই খুলনা, এই 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 কি বলে ফরিদপুরের এই অঞ্চলে ভাগীরথী নামে একটা মেয়ে যে যতখানি বীরত্ব দেখিয়ে যুদ্ধ করেছে, আপনাদের পুরো সেনাবাহিনীর কোন বীরত্বের কোন রকম নিদর্শন নেই। আপনারা বীর নয়। You got arms and you got uniform and you got your badges. That's all you got. But you guys are coward basically. You didn't do anything for this country. You never achieved anything for this country. পিছনের গোলাম হয়ে, চাকর হয়ে, ওই অন্য শান্তি রক্ষা করার জন্য জাতিসংঘের মিশনে গিয়েছেন, কিন্তু নিজের দেশে look what you are doing. Brutes, নিষ্ঠুর, কাওয়ার্ড, কাপুরুষ। আর এনসিপির নেতা কোলের বাচ্চার মতো ওই ইঁদুরের গর্তের মতো করে ভিতরে ঢুকিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই কাপুরুষ গুলা, ওদের দুজন মাত্র মহিলা মানে নারী নেত্রী গিয়েছিল সঙ্গে, তার পিছনে ফেলে পালিয়ে গেল। আজকে আমি দুজন নারীর সঙ্গে কথা বলছি, আমি আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই, রিগার্ডলেস অফ এনিথিং, এরকম বিপদের সময় আপনার সঙ্গী পুরুষ যদি আপনাকে ফেলে পালিয়ে যায়, আপনি কি তাকে কখনো সম্মান করতে পারবেন, ক্ষমা করতে পারবেন? মানুষ হিসেবে, পুরুষ হিসেবে, মানে একজন মানুষ হিসেবে তাকে, পুরুষ হিসেবে তাকে কি আপনি কোন রকম ক্রেডিট দিতে পারবেন? আপনারা তো ম্যাচিওর মানুষ, ওরা তো তরুণী, একদম কত 21-22 বছর 20 বছর বয়স হবে হয়তো। তাদেরকে পেছনে তাদেরকে কারা রক্ষা করেছে জানেন? এই যে সাধারণ গোপালগঞ্জের জনগণ, যারা বিপ্লবী, যারা রুখে দাঁড়িয়েছিল মিলিটারির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে এসপির অফিসে পৌঁছে দিয়ে এসছে, যেখানে তাদের পুরুষ নেতারা, সঙ্গীরা বেড়ালের বাচ্চার মতো, ইঁদুরের মতো মিলিটারির ডিকির ভিতরে ভরে নিয়ে তারা প্রাণ বাঁচিয়েছে। এরা করবে দেশের শাসন, এরা করবে রাজনীতি, এরা করবে। আমি তো বলি এরাই না সেই বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়ানো লোক, সেই আন্দোলনকারী নেতা। তো মরেনি, মরেছে কারা? রংপুর থেকে এসছে কারমাইকেল কলেজের একজন, সে মরেছে। ওই অন্য ইউনিভার্সিটির কলেজের মফস্বলের আহাম্মক গুলো মরেছে, যারা প্রতারিত হওয়ার পরে যারা বুঝতে পারেন যে তারা প্রতারিত। এখন আমরা জানি যে রোববার দিন আওয়ামী লীগ এই গোপালগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে, এর বিরুদ্ধে হরতাল ডেকেছে। লোচন, আওয়ামী লীগ কি এখন এরকম একটি হরতাল সফল করার মতো পরিস্থিতিতে আছে? সুলতানা, পরিস্থিতি যা, সেটা যদি বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণই হরতাল সফল করবে। আওয়ামী লীগ বলে এখানে কোনো কাজ আর করা লাগবে না, কারণ সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বলা হচ্ছে যে গোপালগঞ্জকে তারা টুকরো টুকরো করে দিতে চায়। তাদের কি ভয় গোপালগঞ্জ নিয়ে আপনি একবার ভাবেন। আমাদের স্বাধীনতার আঁতুড়ঘর, আমার পিতা, আমার নেতা, আমার ছেলে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানকে, তার যেখানে কবর, সেই জায়গাকে তাদের কি ভয়ঙ্কর ভয় একবার ভাবেন। এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন তারা বলছে যে গোপালগঞ্জকে তারা মাদারীপুরের সাথে কিছু অংশ দিয়ে দিবে, কিছু নড়াইলের সাথে দিয়ে দিবে। তারা কে আমার দেশকে খণ্ড বিখণ্ড করা? তাদের কি এখতিয়ার আছে? তাদের একটা নিবন্ধন পর্যন্ত নেই, কিন্তু তারা বলছে। এবং সুলতানা, খুবই মানে আশ্চর্যজনক ভাবে আমরা কিছু ফ্রেজ বলি না, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। রাজনৈতিক সমাবেশ করতে গিয়েছে এনসিপি নাকি দৌড়ানি খেয়েছে, কিন্তু বিক্ষোভ সমাবেশ ডেকেছে কিন্তু জামাত। ঠিক আছে, আপনি এই জিনিসগুলো দেখলে আপনার কাছে অবাক লাগবে যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামাত, তাদেরকে উদ্ধার করতে গিয়েছে আর্মি। ভাগ্যিস ইয়ের থেকে, ইউএস এর থেকে ইউএস সিল আসেনি যে তাদেরকে উদ্ধার করার জন্য। এটা আমাদের সৌভাগ্য আর কি, সেটা দেখতে হয় নাই আমাদের।
তো এই তো হচ্ছে কি অবস্থা। তো জনগণ যখন রুখে দাঁড়ায় সুলতানা, তখন আনুষ্ঠানিকভাবে হরতাল সফল করার আর কিছু থাকে না, ওটা অমনিতেই হয়ে যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আমরা যেভাবে সময়ের সাথে সাথে সব সময় দেখে এসেছি, আমরা 96-তে দেখেছি 48 দিনের অবরোধ চলেছে, সেই ধরনের ক্যাপাসিটি আওয়ামী লীগের আছে কিনা। আমি তো বলবো সুলতানা আছে। আপনি যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে তারা একদিন পুলিশ, আর্মি, বিজিবি এবং তাদের পেটোয়া বাহিনী, জামাত শিবির ছাড়া একদিন রাস্তায় নামুক, 1 ঘন্টা দাঁড়ায় দেখাক যে তাদের ক্ষমতা আছে বাংলাদেশে থাকার। আওয়ামী লীগের সেই ক্ষমতা ছিল, আওয়ামী লীগের সেই ক্ষমতা আছে। আওয়ামী লীগের উপর যদি এই ধরনের হত্যাযজ্ঞ না চালানো হয়, তাহলে আওয়ামী লীগের পাশে জনগণ এসে এই হরতাল সফল করবে এবং প্রতিদিনই সফল করবে, না প্রতিদিন না, বাংলাদেশে হত্যা তখন করার হরতাল পর হবে। হত্যাযজ্ঞ চালানোর পরেও তো একটা ক্ষুদ্র এলাকা, একটা জেলা মানুষ, এরা কিন্তু রুখে দিয়েছে পুরোটাই, পুরো মিলিটারি পুলিশ সবাইকে রুখে দিয়েছে একদিন। তাজুল ভাই রুখে যে দিয়েছে, এখন আমি আপনাকে দেখাই যে এখন কি বলছে যে গোপালগঞ্জ এখন কেমন যদি করে ওরা যদি গোপালগঞ্জ কেমন করে টুকরো টুকরো করতেছে, আমি সেটি একটু দেখাই। যে এখানে যে আমির হামজা জেলার নাম পাল্টিয়ে, শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, জুলাই যোদ্ধাদের ওপরে হামলা, এটা দেশের 18 কোটি মানুষের ওপরে হামলা। সুতরাং যারা এর সাথে জড়িত, আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এই নেমক হারাম মোল্লাটা, এই নেমক হারাম রাজাকারের বাচ্চা বেজন্মা, হ্যাঁ, এই লোক কিন্তু শেখ হাসিনার স্তুতি গিয়েছে আওয়ামী লীগ আমলে। এই মিথ্যাবাদীটা আজকে সে এখানে গোপালগঞ্জে ইরেডিকেট করতে চায়, কারণ সে তো পাকিস্তানের রাজাকার, সে রাজাকারের বাচ্চা। পাকিস্তানের মিলিটারিদের এটা তো মানুষ নয়, এটা বাংলাদেশের পেটের ভিতরে এটা বাংলাদেশের ভূমিপুত্র না এই মোল্লা। আর এই মোল্লার পিছনে যারা নামাজ পড়ে, যারা এই মোল্লাকে সমর্থন করে, তারাও একরকম, তারাও ক্রিমিকি। তাজুল ভাইয়ের ইন্টারনেটটা কি একটু ঝামেলা করছে? তাজুল ভাই আপনার কথা না ক্লিয়ারলি শুনতে পাই না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ঠিক আছে? আপনার ইন্টারনেটটা ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি আরেকবার একটু জয়েন করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আবার বেরিয়ে গিয়ে জয়েন করব। জি 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 জি। তাহলে লোচন, আমাদেরকে যদি একটু বলতেন যে এই যে তারা বলছে আজকে যে আমি কে তুমি কে জঙ্গি, এই যেভাবে করে আবার গোপালগঞ্জে হত্যাকাণ্ড চলছে, এগুলোর আন্তর্জাতিক অঙ্গনে কি ইম্প্যাক্ট আছে বলে আপনার মনে হচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে সুলতান, আমরা যেটা মনে করি আর কি, ভীষণভাবে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বা হবে, সে ধরনের সুযোগ কিন্তু কম। ঘটনা হচ্ছে সুলতান, আপনি একজন সাংবাদিক হিসেবে জানেন, আপনি বহুদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত। আপনার যখন সকল মিডিয়া অফ থাকে, তখন আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো খুবই ডিফিকাল্ট, আপনি এটা নিজে জানেন। এখন আপনি বলতে পারেন যে লোচন, অল্টারনেটিভ মিডিয়াগুলো কিভাবে কাজ করবে? অল্টারনেটিভ মিডিয়া তো যে কেউ কাজ করতে গেলেই তাকে দেশের ভিতরে আপনার বাকরুদ্ধ করা হচ্ছে, তাকে জেল জরিমানা দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে কিন্তু সাংবাদিকও হত্যা করা হয়েছে। ঠিক আছে, কালকে গোপালগঞ্জে কিন্তু অন্তত 5 জন সাংবাদিক আহত হয়েছে। জি। এবং আমরা একটা জিনিস, গোপালগঞ্জের কারণে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি না। খাগড়াছড়িতে যে বাচ্চাটা ধর্ষিত হয়েছে এবং সেই প্রতিবাদে যেই প্রসেশন চলছে, সেখানেও কিন্তু খুব হামলা করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, এবং একজন ডিবিসির একজন সাংবাদিককে দেখলাম এমন ভাবে নির্মম ভাবে পিটিয়েছে, তার পুরো পেছনের দিক একেবারে চাক 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 হয়ে আছে। তো এই তো চলছে, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে আমরা এই জিনিস থেকে খুব দ্রুত মুক্তি পাবো বা মুক্ত হব? এই ধরনের কোনো সুযোগ সত্যিকার অর্থে সুলতানা আমি দেখতে পাচ্ছি না।
তাজুল ভাই, আজকে আপনি জানেন যে জামাত আজকে সমাবেশ করছে, কারণ এনসিপি কে তারা মানে গোপালগঞ্জের মানুষ সমাবেশ করতে দেয়নি, তারা সেজন্য প্রতিবাদ সমাবেশ করছে এবং তারা বিরাট শোডাউন করতে যাচ্ছে। অন্যদিকে গোপালগঞ্জে কিন্তু এই নারকীয় নির্যাতন চলছেই এবং সেখানকার পরিস্থিতি কি কারোই সেই অর্থে জানা নেই। এরকম একটি অবস্থায় আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে, আপনার কাছে কি মনে হয় এটি সফল করার মতো আওয়ামী লীগ এখন ওই অবস্থায় কি আছে? হরতাল সফল করতে হয় যখন লোকে হরতালে অংশগ্রহণ করে না, তখন রাস্তাঘাটে আমরা কি দেখেছি, জ্বালাও পোড়াও করে রিক্সাওয়ালার ভাত মেরে দেওয়া, এইটা হচ্ছে হরতাল। হরতালটা আমি কোনো ইফেক্টিভ প্রতিবাদ বলে আমি মনে করি না। আমি মনে করি যে হরতালের নামে লোকজন যদি অসন্তোষ প্রকাশ করে তাহলে হরতাল হয়ে গেল। হ্যাঁ, এখন কেউ যদি ওই দিন অফিস ফাঁকি দিয়ে বাসায় বসে মুরগির রান চিবায় আর দাঁত খিলাল দিয়ে দাঁত খেলাল করে, আর আমরা দেখলাম যে অফিসটা খুললো না বা ব্যবসাটা খোলে নাই, বাস হরতাল সফল হয়েছে, সেটা কিন্তু হরতাল নয়। মানুষের মনের ভেতরে পুরো বাংলাদেশ জুড়ে গোপালগঞ্জের মানুষের যেরকম ক্রোধ ও প্রতিরোধ জমা হয়েছে, গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মনে এই ক্রোধ জমা হয়েছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ হরতাল ডেকেছে, আমি তো আওয়ামী লীগ করি না, আমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না, কিন্তু তারা মুক্তিযুদ্ধকে সম্মান করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলরা কোন আশা। হ্যাঁ, কিন্তু একবারও তো বলা হয়নি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোক আছে তারা তাদেরকে বয়কট করুন বা তারা দেশ থেকে বেরিয়ে যাও বা তাদেরকে জরিমানা করো, সেরকম তো বলা হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো মানুষ আছে। আজকে আমি বলবো এই হরতাল সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সমর্থন অত্যন্ত প্রয়োজন। আপনারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা না করেন, হরতালটাকে এই জন্য সাপোর্ট করবেন যে গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নির্মম ভাবে অত্যাচার করে এক্সাম্পল তৈরি করা হচ্ছে এবং করছে আমাদের দেশের সেনাবাহিনী। এটার প্রতিবাদ করার জন্য অন্তত পক্ষে এই হরতাল করা উচিত। তবে সুলতানা, আমি কিন্তু গত পরশু থেকে একটি ঘোষণা বিভিন্ন টক শোতে দিয়ে আসছি। আমি দেখলাম যে ফজলুর রহমান ভাই, যে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা অ্যাডভোকেট, তিনিও কিন্তু একই কথা বলছেন। তিনি কিন্তু বিএনপি করা মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি বলছেন বাংলাদেশের দুটো পক্ষ এখন, একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিপক্ষে। তাদের একজন, তাদেরকে যারা সমর্থন করছে সেনাবাহিনী, তারাও এখন রাজনৈতিক দল। আপনার কথা ঠিক মতো শুনতে পাই না, শুনতে পাচ্ছ না? ভেঙে ভেঙে যাচ্ছে। আপনার ইন্টারনেট আছে একটু? আমার ইন্টারনেট ফুল ফ্লেজের আছে ভাই। এটা তো ঠিক মতো শুনতে পেলাম। হ্যাঁ, ওকে, এটা বোধহয় লুজ ছিল মাইক্রোফোনটা। জি, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ মিলিটারি ফেইল করেছে, দে ফেইলড, সোজা কথা। তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী হিসেবে। আমি যদি আজকে বাংলাদেশের ক্ষমতায় যাই, আমি তাজুল ইমাম নামের একজন অখ্যাত মুক্তিযোদ্ধা, আই উইল সাসপেন্ড দ্য এন্টায়ার আর্মি, পুরো মিলিটারিকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দিব। দে ফেইলড। তারা কাপুরুষের মতো আবার তাদের নিজের জনগণের উপর আক্রমণ করেছে। এই গোপালগঞ্জের কেউ কি মিলিটারিতে তার পরিবারের উপরে আক্রমণ হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। এরা তো পাকিস্তানি মিলিটারিদের মেন্টালিটি নিয়ে গিয়েছে সেখানে। বাঙালিদের নিধন করতে হবে, গোপালগঞ্জ অধিবাসী নিধন করতে হবে, তফাৎটা শুধু এইটুকু। আমি বলবো যে হরতাল নয়, ওরা যেমন মার্চ গোপালগঞ্জ করেছে, দেশবাসী মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা সংবিধান
একাত্তরের স্বাধীনতা আন্দোলনে বিশ্বাস করেন, স্বাধীনতা আন্দোলনের শরীক, আপনারা সবাই তৈরি হন আত্মরক্ষার যাবতীয় প্রস্তুতি নিয়ে। একদিনে গোটা বাংলাদেশে লং মার্চ টু ঢাকা হবে, লং মার্চ টু যমুনা হবে, লং মার্চ টু ঢাকা হবে। একসঙ্গে গোটা দেশের 2 কোটি মানুষ বন্ধ করে দেবে সবকিছু, গাড়ি চলবে না, রেল চলবে না। এখন জামাতের ছেলেদেরকে বহন করার জন্য ইউনূস ট্রেন দিয়েছে, বাস দিয়েছে, কিছু লাগবে না। জি, বুঝতে পেরেছি। আজকে তাজুল ভাই আপনার ইন্টারনেটটা খুবই খুব স্পষ্ট করে শুনতে পাই, কিন্তু খুবই মানে ভেঙে ভেঙে ব্রকেন আর কি। যাই হোক, আমাকে আজকে শেষ করতে হবে। আমি শেষ করবো। আর আফসানা কিশোর, আমাকে যদি একটু বলতেন শেষ কথাটি, যে আপনি কালার রেভলিউশন নিয়ে কাজ করেন, এটার প্যাটার্ন কি এরকমই, যে এরপরে কি আমরা গৃহযুদ্ধের দিকে যাবো, এই তো? জি সুলতানা, কালার রেভলিউশনের যে থার্ড ফেজ থাকে সেটা আমরা বিভিন্ন দেশের জিনিস পর্যালোচনা করে, যেমন আমরা সিরিয়া দেখেছি, আমরা ইউক্রেন দেখেছি, আমরা দেখছি ইউক্রেনের অবস্থা, সিরিয়ার অবস্থা কিন্তু খুবই সাম্প্রতিক, আমাদের সাথে সাথে কিন্তু সিরিয়ার অবস্থাটা ঘটেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। বাশার আল আসাদকে সরানোর পরে সেখানে আল কায়েদা নির্ভর যাকে বসানো হয়েছে, সে কিন্তু এসেই প্রথম দিন 1600 তাদের যেটা আমরা মাইনরিটি বলি আলওয়াইদ গোষ্ঠীকে তারা হত্যা করেছে। এখন কিন্তু দ্রুজদের উপরে তাদের এই নিপীড়ন চলছে, মাইনরিটি গ্রুপের উপরে বা একটা নির্দিষ্ট মানে রাজনৈতিক বিশ্বাসে যারা বিশ্বাসী, হয়তো বাশার আল আসাদের পন্থী ছিল, তাদেরকে কিন্তু তারা ক্রমান্বয়ে হত্যা করছে। তো এইটা কিন্তু ঘটতেই থাকে, এবং আপনি দেখবেন যে যেই কারণে বাশার আল আসাদকে সরানো হয়েছে, ইসরায়েল কিন্তু অনবরত সিরিয়ার বিভিন্ন ভূমি দখল করে নিচ্ছে। তো আমরা কিন্তু সেদিকেই এগিয়ে যাচ্ছি, আমরা বুঝে না বুঝে। আমাদের ভিশনটা তো খুব টানেল ভিশন হয়, আমাদের ওয়াইড ভিশন হয় না। আমরা আগামী 5 বছর কি হবে, 10 বছর কি হবে, এগুলো ভাবতে চাই না বা দেখি না। আমাদের কিন্তু ইতিমধ্যে সুলতানা দেখেন চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, ঠিক আছে না, করিডোর, এবং এর মধ্যে কিন্তু একটা চলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়, এবং একজন উপসচিব কিন্তু ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন উনি যখন এটা ফাঁস করে দিয়েছেন যে 21 পাতার যে এনডিএ জিনিসটা ছিল। তো আমাদের কিন্তু যা যা সর্বনাশ হওয়ার তা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভূরাজনৈতিক যেটা জিওপলিটিক্স বলি, যেই কারণে আমরা এটার আজকে শিকার, সেটার কিন্তু যেসব ধাপ আছে সেগুলা কিন্তু প্রতিটাই তারা ইনভেস্ট করেছে, তারা তুলে নেবে তাদের এই মার্সেনারি বাহিনী দিয়ে, সেটা এনসিপি বলি, জামাত বলি, জঙ্গি বলি, আর্মি বলি, ইউনুস বলি, এবং সুশীল যেসব আমাদের এনজিও গ্রামের সদস্যরা আছেন বিভিন্ন রকমের খুব ভাবে, এদের মাধ্যমে কিন্তু তারা তাদের এই ইনভেস্টমেন্ট টুডে অর টুমোরো তুলে নিবে। কারণ আপনি দেখেছেন ট্রাম্প কিন্তু ইউক্রেনকে বলেছে যে তোমাদের মিনারেলের কিন্তু 70% এখন আমার, ঠিক আছে? তো আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘ আমাদের এখানে অফিস খোলার অনুমোদন নিয়ে নেওয়ার অবস্থা, তো খুলে ফেলবে। গতকাল এটা দেয়া হয়ে গেছে। আমিও সেই প্রসঙ্গটা আপনাকে বলছিলাম সুলতান, আপনি আমাকে বলছিলেন যে জাতিসংঘের কাছে বা অন্যর কাছে আমরা কেন পৌঁছাচ্ছি না, তারা নিজেরাই এটার কুশীলব। আপনি দেখেছেন ইউক্রেনে যে ঘটনাটা শুরু হয়েছিল 2004-এ এবং সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে, সেটা কিন্তু নেটোর মাধ্যমে হয়েছে। নেটোর থেকে বড় সামরিক জঙ্গি বাহিনী কিন্তু আর পৃথিবীতে কেউ নেই। এখন তাদেরই একটা অঙ্গ সংগঠন যখন বাংলাদেশে এসে দোকান খুলছে, তাদের কাছে আপনি আমাকে মারছে, ওরা তো চাচ্ছে আমাকে মারছে, তাদের কাছে আমাকে মারছে খবর জানিয়ে কি হবে? কোনো লাভ সত্যিকার অর্থে হবে না, যে কারণে সেই কথাটা আমি বলছিলাম লোচন, যে বাংলাদেশে মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশনস এর যে ব্রাঞ্চ খোলা হচ্ছে কেন, কি কারণ? যে কারণে সুলতান আমরা কিন্তু যেটা বলছি যে আমরা আন্তর্জাতিক সংবাদপত্র বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা অন্যান্য জায়গায় পৌঁছাতে পারছি না কেন, এটাও কিন্তু একটা কারণ। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো আপনি দেখবেন ইউরোপীয় ইউনিয়ন এ পর্যন্ত কতবার জামাতের সাথে বৈঠক করেছে, তারা জামাতকে বাংলাদেশের অন্যতম স্টেক হোল্ডার মনে করে। সেই ইউরোপীয় ইউনিয়নের কাছে, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাছে আপনি এই যে নিপীড়নটা হচ্ছে এটা তুলে ধরলে কি ফায়দা হবে? কোনো ফায়দা সত্যিকার অর্থে হচ্ছে না, হবে না। হয়তো আমি যেটা মনে করি, আমার যেটা মনে হয় ভিয়েতনাম যুদ্ধের সময় যেটা হয়েছে, আপনি দেখেছেন আমেরিকার সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছে।
আমাদের চেষ্টা থাকবে সাধারণ জনগণের কাছে পৌঁছানো, ইউনিভার্সিটির টিচারদের কাছে পৌঁছানো। এবং আপনি যে কথাটা বলছিলেন যে হরতাল কিভাবে সফল করবেন, আপনি বিদেশে থাকেন, আমি বিদেশে থাকি, তাজুল ভাই বিদেশে থাকে এবং অনেক প্রবাসী বিদেশে থাকে। যারা জুলাইতে ভুল করেছে আমি তাদেরকে বলবো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে আপনারা ভুল শুধরে নেন। দেশটা যে কোনো কারণে হোক অন্যের হাতে চলে যাচ্ছে, আমাদেরকে রুখে দিতে হবে। আপনি অনলাইনে কি করতে পারবেন? আপনি অনলাইনে তো গোপালগঞ্জের জন্য একটা শোক প্রকাশের জন্য কালো করে ফেলতে পারেন আপনার প্রোফাইলটা, এটাও তো করতে পারেন। এটাও তো একটা সংহতি। এবং আপনি এই যে টক শো করছেন, আমরা এখানে এসছি, এটাও কিন্তু এক ধরনের সংহতি। এভাবেই আমরা কিন্তু আমাদের প্রতিরোধগুলো জারি রাখতে পারি। এবং আপনার জায়গায় আপনি যেখানে আছেন সেখানে ইউনিভার্সিটির টিচার, সেখানকার সাংবাদিক, সেখানকার সাধারণ জনগণের কাছে আপনার এই জিনিস পৌঁছে দিতে হবে। দেখো আমার দেশ কিন্তু এই অবস্থা। এবং সুলতানা, আমি আপনাকে একটা জিনিস বলছি, আপনি বিদেশে থাকেন, আমরা তিনজনই বিদেশে থাকি। আমি বহু মানুষের সাথে, বহু দেশের মানুষের সাথে, রিফিউজি হয়ে এসেছে, তাদের সাথে আমার দেখা হয়, কথা হয়। বছরের পর বছর কেউ কিন্তু দেশে যেতে পারেনি। দেশ একবার হাতছাড়া হলে আর ফেরত পাওয়া যায় না। এবং এটা ট্রুথ, এটাই বিটার ট্রুথ। এটা কিন্তু আপনাকে মনে করে নিতে হবে। বাংলাদেশিদের হাতে, বাংলাদেশের মানুষের হাতে এখনো সময় আছে রুখে দাঁড়ানোর, দেশ অন্যের হাতে তুলে না দেওয়ার। নিজেরা নিজেরা যে ধরনের ভিন্ন আচরণ করি যে তুই ভারতের দালাল, তুই পাকিস্তানের দালাল, এগুলা না, বাংলাদেশের দালাল হওয়ার সময় এসেছে এবং সময় হাতে বিশেষভাবে নেই। কারণ আমি বারবার বলছি, অলরেডি চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, করিডোর, এনডিএ সবই হয়ে গেছে, আর বাকি কিছু কিন্তু নেই। এবং আমরা মার্সেনারি একটা বাহিনীর হাতে এই মুহূর্তে অবরুদ্ধ। এই গোপালগঞ্জ আজকে আপনারা দেখছেন, এই গোপালগঞ্জ 64 জেলায় হয়ে যেতে কোনো সময় লাগবে না, কিন্তু আক্রান্ত 64 জেলায় হবে। গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কত সুলতানা? 127 কিলোমিটার। 127 কিলোমিটার, পদ্মা সেতু হয়ে গেছে, ইটস নাথিং, 1 ঘন্টার তাই ব্যাপার। না? তাই না? তো নিজের জায়গা থেকে নিজে রুখে দাঁড়াতে হবে। সুলতানা, আপনার আমার কিছু যায় আসে না সেভাবে। আমাদের কিন্তু অন্য জায়গায় থাকার জায়গা আছে। আমার না, বাংলাদেশে যায় আসে না হ্যাঁ, লোকজন তা না, যায় হ্যাঁ, আসে দেখেই তো এই যে দেখেন সেটাই সব বলছি যে ফেলে। 18 কোটি জনগণের কিন্তু থাকার জায়গা ওই একটাই, খাওয়ার জায়গা ওই একটাই। দেশকে ভালোবাসেন, দেশের যেই ক্ষতি করেছেন সেই জায়গা থেকে উত্তরণও আপনাদেরকেই করতে হবে। আপনি আমি মারামারি করে কোনো ফায়দা হবে না, তাহলে ওই জঙ্গিদের হাতে দেশ তুলে দেওয়া হবে। আমাদের একাট্টা হতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ সেই জায়গা আজকে থেকে আজকে উত্তরণ হবে। আমি একটু বলি, এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো, হ্যাঁ, শোনা যাচ্ছে। নাকি হ্যাঁ, না মাইক্রোফোনটা খুলে ফেলবো? এখন শোনা এখন যাচ্ছে শোনা ঠিক যাচ্ছে। মতো? হ্যাঁ, এখন ওকে। শুনতে পাই। আমি যেটা বলতে চাচ্ছি, ওরা তো গোপালগঞ্জকে এক্সাম্পল বানিয়েছে, আমিও এক্সাম্পল বানাচ্ছি। হ্যাঁ, গোপালগঞ্জ গত 1 বছরে তো কিছুই করে নাই, চুপচাপই তো ছিল, শান্তিপূর্ণভাবেই ছিল। তারা আক্রান্ত হলো কখন, তারা কখন শঙ্কিত হয়ে উঠলো, যখন হুমকি এলো এনসিপির কাছ থেকে যে ওরা গোপালগঞ্জ যাবে, ওরা ইরেডিকেট করবে গোপালগঞ্জ এবং বঙ্গবন্ধুর সমাধিকে অপবিত্র করবে অথবা ভেঙে চুরে দেবে, যাই হোক। এটা শোনার পরে গোপালগঞ্জ মানুষ কিন্তু তৈরি হলো এটাকে প্রতিরোধ করার জন্য, এবং একদিন বা দুদিনের জন্য হলো তারা কিন্তু প্রতিরোধে সফল হয়েছে। হ্যাঁ, এখন গোপালগঞ্জে ধরো প্রায় আমি শুনেছি 20 থেকে 22 লক্ষের মতো মানুষ, হ্যাঁ, জনসংখ্যা, বা আর একটু বেশি কম হতে পারে। সবাই কি পথে নেমেছিল? না, সবাই পথে নামেনি। কারা নেমেছিল, কত লোক নেমেছিল? হয়তো লক্ষ খানেক লোক বা অর্ধ লক্ষ লোক নেমেছিল পথের মধ্যে, বেশিরভাগ তরুণ তরুণী। হ্যাঁ, কিন্তু এখন যে ঘরে ঢুকে ঢুকে পাকিস্তানি মিলিটারির মতো বাংলাদেশের মিলিটারিরা ধরে ধরে মারছে, তার মধ্যে কিন্তু ওই সুখের শালিক পাখিরাও আছেন, যারা ঘরে বসে থেকেছে, খবরদার বাইরে যাব না, বাইরে যাস না, আমরা এসবের মধ্যে নাই, আমরা এসবের মধ্যে নাই, আমরা কাউকে সমর্থন করি না, বা আমরা নতুন বাংলাদেশকে সমর্থন করি, তারাও কিন্তু এই দলের মধ্যে আছে, যাদেরকে মিলিটারিরা পিটাচ্ছে ধরে, বেধড়ক মার দিচ্ছে। আমি 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 অনুমতি করলে আমি ভিডিওটা একটু দেখাবো, হাত পা বেঁধে মারছে। হ্যাঁ, না, 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 তো ওটা দেখাতে আমার চান, আমি কথা হচ্ছে দেখেছি। যে পড়ে পড়ে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের সময় আমাদের বাবা মায়েরা কি কেন যেতে দিয়েছিলেন আমাদেরকে যুদ্ধে? আমরা তো 16, 17, 18 বছর, 20 বছরের তরুণ ছিলাম, তরুণী ছিলাম। আমাদেরকে যেতে দিয়েছেন এই কারণে যে ঘরে থাকলেও তো ওই রাস্তায় বেরোলে গুলি করে মেরে ফেলতে পারে, বা ঘর থেকেও ধরে নিয়ে যেতে মেরে ফেলতে পারে। আজকে আমি বলছি, আজকে গোপালগঞ্জে যেরকম ভাবে নারকীয়
অত্যাচার করা হচ্ছে, মিথ্যা দোষারোপ করছে মিলিটারি যে তাদেরকে পিস্তল দিয়ে গুলি করেছে। একটা গুলি কেউ করে নাই। মিলিটারি এনসিপির গোলামি করেছে এবং তাই করে যাচ্ছে এখনো। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না। কাজেই যদি বেরিয়ে আসেন হয়তো বাঁচতে পারবেন মাথা উঁচু করে, অথবা যদি মরে যান তবে আপনার বংশধরেরা গৌরব করে বলতে পারবে যে দেশের জন্য আমার পরিবারের একজন প্রাণ দিয়েছে। ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, এটা আবার ৭১ ফিরে এসছে, আবার পাক সেনারা চেহারা বদলে ফিরে এসছে, আবার রাজাকারেরা দখল করে ফেলেছে বাংলাদেশ, কিন্তু তারা মুষ্টিমেয়, তারা অল্প কিছু। আপনারা পথে বেরিয়ে আসার জন্য তৈরি হন, আত্মরক্ষার যাবতীয় আয়োজন নিজের সঙ্গে রাখেন। আঘাত করবেন না, আঘাত যতক্ষণ না আসবে প্রত্যাঘাত করবেন। প্রত্যাঘাত যেটা, আপনাকে কেউ মারতে আসলে আপনি রুখে দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন গোপালগঞ্জের মানুষের মতো পুলিশ মিলিটারি সব লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আমরা প্রস্তুতি নেব। আমি আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের যত মানুষ আছেন সবার কাছে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের নেতা নেই, গোপালগঞ্জেও কোনো নেতা ছিল না, নেতার দরকারও নেই আমাদের। তারপরেও যদি আওয়ামী লীগের রাজনৈতিক দল, তাদের নেত্রী আছেন, নেতারাও আছেন এখনো জীবিত, তাদের কথা বাদ দিয়ে সাধারণ জনগণ, আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, দেশকে ভালোবাসেন, যে তরুণ সম্প্রদায় আমার কাছে আফসোস করেছেন বহুবার যে তাজুল ভাই আপনার মতো মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল না, যেতে পারি নাই মুক্তিযুদ্ধে, আপনাদের মুক্তিযুদ্ধ দরজায় পৌঁছে গেছে, আপনারা এগিয়ে আসেন, আপনারা যুদ্ধের জন্য তৈরি হন। বঙ্গবন্ধুর সে বক্তৃতা মনে করেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাংলাদেশের সরকার অর্থাৎ ক্ষমতাধীন এই দখলদার সরকার এবং সেনাবাহিনী এবং রাজনৈতিক দল, এরা সব এখন যারা বাংলাদেশের রাজনীতি করছে অনুমতি সাপেক্ষে, এরা সব দেশের বিরোধী, জনগণের বিরোধী শত্রু। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যেভাবেই হোক এর প্রতিরোধ করতে হবে। আদারওয়াইজ আপনারা কয়েকশো বছরের জন্য আবার গোলাম হয়ে যাবেন, মেরুদণ্ড ভেঙে যাবে, আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবেন না। আপনারা কি জানেন গত ১ বছরে কমপক্ষে ২০ লক্ষ ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, তারা আওয়ামী সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থক ছিল বলে। আপনারা কি জানেন যে তাদের লেখাপড়া ভবিষ্যৎ সব শেষ? তাহলে কি করবেন? পাকিস্তানিরা চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের বাঙালিরা শুধু গোলাম হবে, চাকর হবে, তাদের লেখাপড়া করতেও দেওয়া হবে না, বাংলা স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে। আজকে এই রাজাকার বাহিনীরা এরা চাচ্ছে যে বাংলাদেশের পক্ষে, মহান স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে ইরেডিকেট করবে, তাদেরকে মুছে ফেলবে, তাদেরকে অদৃশ্য করে দেবে। তারা বলেছে, উস্কানি দিয়েছে, এবং ডক্টর ইউনূস নিজে বলেছেন যে ফ্যাসিবাদ তো গ্রামে গঞ্জে যেখানে পাবেন শেষ করে দেবে। এই ভিন্ডিকটিভ লোকটার জন্য এরা ওই এয়ার কন্ডিশন রুমের ভিতরে বসে এরা সেগুলোরও ফুটেজ লিকেজ এখন বেরোচ্ছে। জি, বুঝতে পেরেছি। আসলে মানুষই শেষ পর্যন্ত ঢাকা তাজুল ভাই শুনতে পাই না আর। আপনি বলছিলেন সবাইকে যে ঢাকা মার্চ ফর ঢাকা করার জন্য, মার্চ টু ঢাকা করার জন্য আপনি বলছেন। জানি না মানে এরকম কোনো কর্মসূচি আসবে কিনা, তবে আজকে আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি
শুনছিলাম, সেখানে তিনি হরতাল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন যার যা কিছু আছে এই জঙ্গিদেরকে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি বিশ্বাস করতে চাই মানুষ আসলে রুখে দাঁড়াবে। মানুষ বা আমরা, আপনি তো জানেন তাজুল ভাই, আমরা একটু আবেগী জাতি, কিন্তু আমরা যখন বুঝতে পারি আমাদেরকে কেউ শোষণ করছে, শাসন করছে, পদদলিত করছে, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমরা কিন্তু ঠিকই রুখে দাঁড়াই। সেই দিন হয়তো খুব বেশি দেরি নয় যে আমরা বাংলাদেশের মানুষ জেগে উঠবে, রুখে দাঁড়াবে এই জঙ্গিদেরকে। তাজুল ইমাম এবং আফসানা কিশোর লোচন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আজকে বাংলাদেশে দুটি সংঘাতের ঘটনা ঘটার আশঙ্কা আছে, কারণ আপনারা জানেন একটা বড় সমাবেশ আছে, আবার এদিকে আওয়ামী লীগ হরতালও ডেকেছে। আমি যদি কোনো খবরাখবর পাই, আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব আপনারা টিউন করে থাকুন, চেক করুন। যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটে নিশ্চয়ই আমি হাজির হব আপনাদের সামনে সেখানকার সবশেষ পরিস্থিতি জানানোর জন্য, কারণ আমি জানি আপনাদের কাছে তথ্যের অবাধ কোনো প্রবাহ নেই। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তাজুল এবং আফসানা কিশোর, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনারাও যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।